তো ল্যাকেসিস আমরা খুব ইউজ করা হয়, আমরা ইউজ করি অনেকেই। তো আমরা বেসিক্যালি ল্যাকেসিসকে চিনি খুব রিভেঞ্জফুল পার্সন হিসেবে, খুব জেলাসির জন্য এদেরকে আমরা ল্যাকেসিস কে আমরা চিনি, আগে থেকেই চিনতাম, তাই না? কারণ হচ্ছে আহ, এই ল্যাকেসিস হচ্ছে বেসিক্যালি সোর্স কি এনিমেল কিংডম থেকে মেডিসিনটা আসছে। আমরা যদি রাজন শঙ্করনের ইয়ে পড়ি, তাহলে আমরা কি দেখি এনিমেল কিংডমের মধ্যে কি থাকে? রিভেঞ্জ, প্রতিহিংসা, ক্ষমতা নেওয়ার, ক্ষমতা দখলের একটা উম, আহ, মনোকাঙ্ক্ষা, মারামারি, তাই না, ফ্যাসাদ, এটা দেখি এনিমেল কিংডমের মধ্যে। তো ল্যাকেসিসের মধ্যেও আমরা এই বিষয়গুলোকে পাই। তো ল্যাকেসিসের আমরা যখন পুরোনো সিস্টেমে প্র্যাকটিস করতাম, তখন আমরা ল্যাকেসিসকে জানতাম হচ্ছে লেফট সাইডেড রেমেডি, তাই না? ক্লাইমেটিক পিরিয়ডের সময় এটা ব্যবহার করা হতো। আবার ল্যাকেসিসের প্রুভিং কালে আমরা হেরিংস এর ইয়েতে জানি সে কখনো মানে তার শেষ বয়সে টাই এইভাবে টাইট করে বাঁধতে পারতো না, তাই না? কারণ হচ্ছে প্রুভিং এর এটা পাওয়া যায় যে ল্যাকেসিস টাইট ক্লথস, বস্ত্র পরিধান করতে পারে না, খুব সাসপিসিয়াস, খুব কম্পিটিটিভ। এটা ল্যাকেসিসের একদম জায়গা আর কি, ঠিক আছে? তো আমরা এগুলো ল্যাকেসিসকে জানি, কিন্তু আমরা যারা আমাদের সিস্টেম, আমাদের যারা প্র্যাকটিশনার, আমরা কিন্তু ল্যাকেসিসকে বুঝেছি প্যাশন দে। প্যাশনটা গতদিনও আলোচনা করেছি, প্যাশন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সিনেমা দেখছে, একদম সিনেমার মধ্যে সে ঢুকে গেছে, সিনেমার ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখতেছে, ফেভারিট ফুটবল টিম খেলছে, যখন মেসির পায়ে বল, মেসি কি করতে পারছে না, সে পা চালাই দিয়েছে। তার এনজয়মেন্টটা আমরা দেখি যে সে পুরা ইনভলভ, এনজয় করতেছে, সে দেখছে। আর ইয়ে করে, এক শ্রেণীর মানুষকে পাবেন যারা দেখতেছে, হ্যাঁ তাহলে হ্যাঁ বেশি গোল, ঠিক আছে, এটা এক শ্রেণীর মানুষের। কিন্তু ল্যাকেসিসের ইনভলভেশনটা কি? সে ভিডিও দেখতে হাত চালা দিচ্ছে, পা চালা, এই যে এদিক যা, এদিক যা, ওইদিক যা, পা মেরে দিচ্ছে, দেখা যাচ্ছে সামনে যে আছে তাকে লাথি দিয়ে দিয়েছে। এরকম ইনভলভেশনটা আমরা ল্যাকেসিসের মধ্যে পাই। একটা ছোট বাচ্চা জ্বর এসেছিল, তো মা মোবাইল দিয়েছে, মোবাইল দিয়ে রান্না করতে গেছে। তো দেখা যাচ্ছে যে সে একদম মোবাইলের মধ্যে ইনভলভ হয়ে গেছে। গাড়ি চলছে, সে মোবাইল নিয়ে নিজেকে এরকম করতেছে, গাড়ি যেভাবে বাঁক বাঁক নিচ্ছে সেও বাঁক নিচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে প্যাশনেট। সে প্যাশন তার মধ্যে থাকে, যা কিছু করে সব প্যাশনেটলি করতে চায়। সে যে টাইম পাসটা করবে, সময় কাটাবে, সেটাও সে প্যাশনেটলি করবে। ধরেন যে ছোট বাচ্চা ডোরেমন, বা ডোরেমন বলবো না, আমাদের সময়ে একটা সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠছিল, শক্তিমান, তাই না? শক্তিমান আপনারা জানেন কিনা, এই DD1-এ দেখাতো। তো এই শক্তিমান নিয়ে এরকম করে ঘুরতো এই বাচ্চা এসে। আমি নিজেও এবারে আমি দেখেছি যে শক্তিমান তো পরে আবার DD1 সম্ভবত সনি টিভিতে দেখাচ্ছিল, আমি অনেক আগেকার কথা বলতেছি। ইয়ে এসে বাচ্চা এসে এরকম করে ধরে ঘুরতেছে, মানে শক্তিমান হওয়ার চেষ্টা করছে। আমি একটা বাচ্চাকে চিনি, আমি বাচ্চার ভিডিও দেখাতে পারবো, ওরা আমার ফ্যামিলি ইয়ে। ওই বাচ্চা হয় কি, তার ভালো লাগে পোকামাকড়, সে বাটারফ্লাই হয়, এসে বাটারফ্লাই আকার বাটারফ্লাই হচ্ছে, এক ধরনের অ্যান্টি প্লেইং তার মধ্যে আছে। হ্যাঁ, বাটারফ্লাইয়ের যে শো পোকা হয়, প্রথমে শো যেরকম হয়, সে চেম্বারে সেরকম এরকম এরকম করতেছে। এই যে সে প্যাশন। হ্যাঁ, আমরা এই যে একটা গান দেখেছি, আপনারা জানেন কিনা গানটা, ক্যাসুরত হে ক্যাসুরত হে ক্যাসুরত হে। এইটা হচ্ছে গানটা যখন শুনতেছে, যে শুনছে, ভিডিওটা দেখলে বোঝা যেত, দেখি দেখানো যায় কিনা, সে একদম
পাবো কিনা জানি না, অনেক বিখ্যাত একটা গান হয়েছিল, ক্যাসুরথে ক্যাসুরথে ক্যাসুরথে, গান গাচ্ছে আর ইয়ে করছে, সে কোন দিকে কি করছে দেখা দেখি নাই, একটা তক্তা আছে, তক্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি গানটা খুঁজে পাচ্ছি না, আমি যদি পাই লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখেন। এটা হলো প্যাশন। মিউজিক শুনছে, মিউজিকের মধ্যে মাথা নাড়াচ্ছে, হাত ঝুঁকাচ্ছে, একদম টোটাল ইনভলভমেন্ট। হ্যাঁ, তার পুরো বডি সেল যেন মিউজিকের মধ্যে ইনভলভ হয়ে পড়েছে, এটা হলো ল্যাকেসিস। হ্যাঁ, একটা কবিতা পড়ছে, আহা কি কথা লিখেছে, কি চয়ন, কি শব্দ চয়ন করেছে, কি চমৎকার, আহা মনে ধরে গেল। এই যে উপভোগ, এই যে আমরা শেষ শায়ারি শুনি, আমরা শুনতাম আগে ডিডি ওয়ানে হয়তো, আহা ওয়া ওয়া ওয়া, একদম ইনভলভ হয়ে যাচ্ছে, যে উপস্থাপন করছে তার সাথে সে ইনভলভ হয়ে যাচ্ছে। ইমোশনাল সং যখন শুনছে তখন একদম ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা জিনিস থেকে এরা মজা নেয়, এবং মজা নিয়েই তারা আগায়। এটাকে বলে রিভেলিং। হ্যাঁ, রিভেলিং, আমাদের রুব্রিক্স আছে রিভেলিং, আমি এটা একটু দিয়ে দিই, রিভেলিং। ঠিক আছে, রিভেলিং, প্রত্যেকটা জিনিস থেকে সে মজা নেয়। যদি সে ফ্রেন্ডশিপ করে, বন্ধুত্ব করে, তাহলে ফুল প্যাশন দিয়ে সেখানে বন্ধুত্বালি করবে। হ্যাঁ, আমাদের আমরা ছোটবেলায় দেখতাম সই পাতায় সই, হ্যাঁ, মেয়েরা সই পাতাতো, ধর্ম একবারে সেই লেভেলের ইনভলভেশন তাদের মধ্যে থাকে। তারা কোনো পার্টিতে যদি জয়েন করে, ফুল এনার্জি নিয়ে সেখানে থাকে, নাচ গান কৌতুক হাসি মজা, পুরো বিষয়টাকে সে ইনভলভ করে। আমি গতদিন একটা কথা বলেছি, এই পেশেন্ট যদি আপনার চেম্বারে আসে, আপনার চেম্বারের পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, পরিবেশটাই চেঞ্জ করে ফেলবে, আপনার মনে হবে যে না, এর সাথে কথা বলি, এর সাথে আরেকটু সময় কাটাই, এইরকম প্যাশন তার মধ্যে থাকে। ঠিক আছে, তো এগুলা আসলে বেসিক্যালি পজিটিভ থিং। আরেকটা ক্যারেক্টার একটু বলতে চাই, পুরনোদের জন্য ঝালাই হয়ে যাবে, নতুনদের জন্য এটা একটা কাজে লাগবে। সেটা হলো, আমরা ল্যাকেসিসের মধ্যে আমরা আমরা যদি ল্যাকেসিসের ইয়েতে যাই, সেটা হলো কুইক টু অ্যাক্ট, কিউআইসি, কুইক টু অ্যাক্ট, কুইক টু অ্যাক্ট। একটা সময় কেন্টের যখন আমরা ইয়ে দেখেছিলাম, কেন্ট প্রথম জামানায় এই কুইক টু অ্যাক্টের মধ্যে কিন্তু ল্যাকেসিস ঢুকাই রেখেছিল। হ্যাঁ, কুইক টু অ্যাক্ট, আমি এটা কপি করে এখানে পেস্ট করি, কুইক টু অ্যাক্ট। ঠিক আছে, কুইক টু অ্যাক্ট মানে কি, কোনো কাজে, কোনো কাজ যখন সে করবে, অ্যাক্ট খুব দ্রুত তীব্রতার সাথে সে করবে, অযথা সময় নষ্ট করতে চাইবে না, খুব দ্রুত সিদ্ধান্ত নিবে, আমি এটা করব, বাস করে ফেললো, এবং সে ওটা করেও ফেলে। ঠিক আছে, তো এই কুইক টু অ্যাক্টটা আমরা মানে ল্যাকেসিসের মধ্যে আমরা পাই। অযথা সে সময় নষ্ট করবে না, কালক্ষেপণ করবে না। হ্যাঁ, তো এটা আপনাদেরকে দেখতে হবে। কুইক টু অ্যাক্ট, আমি মনে হয় পার্থক্য বলেছিলাম, কুইক টু অ্যাক্ট, অ্যালার্ট, এই বিষয়গুলো নিয়ে আমি বলেছিলাম, আমি আর ওই ইয়েতে যাব না। এটা একটু মাথায় রাখতে হবে যে কুইক টু অ্যাক্ট আমরা ল্যাকেসিসের ক্ষেত্রে আমরা পাই। যে দেখা যাচ্ছে যে ল্যাকেসিসের মুখে কথার কথা কয়েকটা ব্রণ উঠলো, একনি উঠলো, হ্যাঁ, সেখানে ব্যথা হয়েছে, এবং যেই ব্যথা হয়েছে এবং এখানে পুজোর মতো কিছু দেখা যাচ্ছে, সে দ্রুত চলে আসবে, কোনো সময় নষ্ট করবে না। হ্যাঁ, তার কষ্ট আরো বেড়ে যেতে পারে, যাই হোক সেটা দেখা দেখি না, সে দেখেছে, সে চলে আসবে। তো এইরকম ল্যাকেসিসের মধ্যে আমরা এই বিষয়গুলো পাই। আমরা এগুলা নিয়ে আবার যদি পরে আলোচনা করা যায় আমরা পড়বো। এটা ছিল ল্যাকেসিস। এরপরে আমরা পরের একটা মেডিসিন নিয়ে একটু আলোচনা করব। এই মেডিসিনটা আমি পড়াইছিলাম মনে হয় জিএমটি তে, আপনারা কেউ করেছেন কিনা জানি না, অ্যাকোনাইট। হ্যাঁ, আমরা অ্যাকোনাইট নিয়ে একটু আলোচনা করব। অ্যাকোনাইটের অল্প কিছু, পুরো ক্যারেক্টারটা আমি যেভাবে বুঝাই সেইভাবে হবে না, কিন্তু এট এ গ্ল্যান্স একটু বলতে চাই। অ্যাকোনাইট, অ্যাকোনাইটটা কি? অ্যাকোনাইটকে অনেকেই বলে যে ওয়ান নাইট। ওয়ান নাইট মানে হচ্ছে অ্যাকোনাইট, ওয়ান নাইট অ্যাকোনাইট,
এটা অনেকেই মজা করে বলে। তো আমি মানে আমার মনে পড়ছে না কার কাছ থেকে শুনেছিলাম। তার একটা এক্সপেরিয়েন্স এর কথা শুনেছিলাম। ওই এক্সপেরিয়েন্সটা শুনেই আমার মনের মধ্যে এখনো এটা গেঁথে গেছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। বড় মাপের ডাক্তার আ আ ইন্ডিয়ার আমি মনে হয় হায়দ্রাবাদে একটা প্রোগ্রামে গেছিলাম। সেখানে কেউ একজন এক্সপেরিয়েন্স এর কথা বলতেছে। তার বিষয়টা আমি বলি। আমার তো পুরোপুরি মনে নাই। যতখানি মনে আছে বলি। তো তিনি একটা ইনফার্টিলিটির কেস দেখাইছিলেন। এই ১৪-১৫ বছর ধরে বাচ্চা হয় না। এইরকম একটা কেসের। তো রুগী এসে বলছে যে, "ডাক্তার সাহেব" মানে এসেই কথা যে, "ডাক্তার সাহেব আপনি শুধু বলেন আমার হবে কি হবে না? আমি কি মা হতে পারবো কি পারবো না?" তো মহিলা মানে সেই কেসে দেখলাম মানে বলতেছিল, যেখানে যাওয়া দরকার সেখানে সে গেছে ট্রিটমেন্ট করার জন্য। অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইভেন দেন সে মাজারে গেছে, মানত করেছে, ওই যে ফিতা বাঁধে। ভারতে এগুলা খুব চলে কিন্তু। খাজা বাবার দরবারে যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। সব জায়গায় যেয়ে ওই যে ফিতা বাঁধে, মানত করে। কবিরাজের কাছে গেছে, বিভিন্ন জায়গায় গেছে। আবার বড় অনেক ডাক্তারকেও সে দেখাইছে। একদম নামকরা ডাক্তারকে হোমিওপ্যাথ তাদেরকেও দেখাইছে। সবাই বলছে যে চেষ্টা করে দেখি। আমরা চেষ্টা করছি, ট্রাই করছি। লেগে থাকেন, হবে। এই টাইপের হ্যাঁ? তো পরে এই মহিলা ওই যে ওটাকে কি বলে যেন? আই আইভিআই করে না? আইভিআই ওই যে আলাদা করে ইয়ে করে আইভিএফ হ্যাঁ? এই ইয়েগুলা ট্রিটমেন্ট গুলাও সে করেছে কিন্তু সব জায়গায় আসলে ফেল। হ্যাঁ? কিন্তু সব জায়গায় যেয়ে সে বলে যে অ্যা মানে আমার এটা হবে কি হবে না বলেন। তো তারা বলে যে আগে আপনাকে আইভিএফ এ যখন গেছে তখন আপনারা আগে এটা করেন, তারপর এটা করেন, এরপর এটা করতে হবে। এটা ওটা নানান ধরনের যে প্রসিডিউর গুলো আছে সেগুলা তাকে বুঝাই। সে ওগুলো করেছে। সে কিন্তু এই ১৪ বছর ধরে এই কাজই করছে। ধরেন ১২ বছর ধরে এই কাজই করছে। এখন পেশেন্ট পেশেন্ট আসছে এসে বলতেছে যে, আ "ডাক্তার সাহেব বলেন, আমার হবে কি হবে না? আমার হবে কি হবে না?" তো সবাই তো বলে হবে করে লেগে থাকেন বলে। তো লেগে থাকার পরে পরের মাসে যাই দেখি মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। মেন্সেস হয়ে যাচ্ছে। তার মানে সে প্রেগন্যান্ট হতে পারল না। তো সেম কোয়েশ্চেন এই ডাক্তার সাহেবের কাছে এসেও তিনি করছেন যে, ডাক্তার সাহেব আপনি বলেন হবে কি হবে না?" ডাক্তার সাহেব এই সিম্পল একটা জায়গার উপরে ১ ডোজ অ্যাকোনাইট দিলেন এবং মজার ব্যাপার এই ১৪ বছর ধরে তার ট্রাই করার, তার যে লেগে থাকার অবসানটা সেখানেই চলে আসলো। পরের মাসে সে প্রেগন্যান্সি পজিটিভ। এটা কি? এটা হচ্ছে পজিটিভ লাইট। এই পজিটিভ লাইটটা দেখতে হবে। অ্যাকোনাইটে আমরা পজিটিভ লাইট পাই। ধরেন ধরেন আমি আরেকটু বলে নিই। সেটা হচ্ছে আপনারা আমাকে যাই মনে করেন, আমাকে শিক্ষক মনে করেন, গুরু মনে করেন, গাইড মনে করেন, ভাই মনে করেন, যাই মনে করেন। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই। প্রত্যেকটা এখানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল যে হোমিও ডাক্তার আছেন, অনুরাগী আছেন সর্বোপরি, সবাইকে আমি বলতে চাই, ১ম এ আপনাদের অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। যে আমি পারবো। I can, I can cure. আমি কিউর করার জন্য সর্বোচ্চটা দেব। হ্যাঁ, আমি ওষুধ দিব। হ্যানিম্যান তো বলেই গেছে, I admire, he cure. আপনার ক্ষেত্রেও তাই। আপনি ওষুধ দিবেন কিন্তু আপনার ওষুধ দেওয়াটা হতে হবে সর্বোচ্চ লেভেলে। আপনার সর্বোচ্চটা দিয়ে দিবেন, উপরওয়ালা কিওর করে দিবে। হ্যাঁ, এটা কিন্তু আমার একটা আ বলা থাকলো যে আপনার সর্বোচ্চটা যতক্ষণ না আপনার সর্বোচ্চটা আসছে না, আপনি হচ্ছে না, ততক্ষণ আপনি রুগীর করেন না, প্লাসিবো দেন, আদার্স করেন, করে রেখে দেন। তো যাক অ্যাকোনাইট, ওয়ান নাইট। তো অ্যাকোনাইট নিয়ে আমরা যদি পড়ি তাহলে এমন কোনো ম্যাথমেটিক আমরা পাবো না যেটাতে অ্যাকোনাইট নাই। কোনো বইয়ে হয়তো পাওয়া যাবে না। সব মানে লেখা নাই এটা পাওয়া যাবে না। সব বইয়েই আছে। সব জায়গায় আপনি অ্যাকোনাইটের বিস্তারিত পাবেন, অ্যাকোনাইটের মেলা কেস পাবেন। হ্যাঁ? এবং মজার ব্যাপার হচ্ছে মেক্সিমাম বইগুলাতে লেখা আছে অ্যাকোনাইট হলো অ্যাকুইট কেসের ক্ষেত্রে। তাহলে যদি অ্যাকুইট কেসের হয় তাহলে ওই ডাক্তার সাহেব ১৪-১৫ বছর ধরে যার যে বেবি সিকিং ছিল, যে ইনফার্টাইল মানে যার সে প্রেগন্যান্ট হতে পারতেছিল না, তার কি করে ১ ডোজে হয়ে গেল? এটা কিন্তু প্রশ্ন থাকলো।
হ্যাঁ, আপনারা জানেন এরকমটা কখন হয়, কেন কাজ করে। হ্যাঁ, এটা আপনারা জানেন। তো যাক, আমরা যেটা শিখে এসেছি, জেনে এসেছি সেটা হচ্ছে যে রোগ শুরু হচ্ছে ২-৩ ঘন্টার মধ্যে। যেকোনো ভায়োলেন্ট হলো, হঠাৎ আসলো, ভায়োলেন্ট হয়ে গেল। আপনি ২-৩ ঘন্টার মধ্যে অ্যাকোনাইট দিয়ে দেন, কাজ হয়ে যাবে। রোগের ১ম অবস্থা, রোগের ফার্স্ট ফেজে এটা বলা আছে। রোগের ফার্স্ট ফেজে আপনি অ্যাকোনাইট দেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাকোনাইট নিয়ে অনেক সতর্কতাও আছে, প্লেথরিক আরো বিষয়গুলো আছে। ওগুলা নিয়ে আমি আলোচনায় আসছি না। কিন্তু ফার্স্ট ফেজে কেন কাজ করবে? হোয়াই? এটা আমাদের জানা উচিত, বা কখন মিললে অ্যাকোনাইট প্রথম অবস্থায় কাজ করবে এটা আমাদের জানতে হবে। হোয়াই? কারণ ধরেন অ্যাকোনাইটের ক্ষেত্রে, অ্যাকোনাইট পেশেন্ট আপনার কাছে এসেছে, যে কোনো সিমটম নিয়ে আসতে পারে, পা থেকে মাথা পর্যন্ত যে কোনো রোগ লক্ষণ নিয়ে আপনার কাছে আসুক না কেন, আপনি যে কোনো লক্ষণই নেন না কেন, সে এইটাকে, তার ওই কষ্টটাকে, তার ওই প্রবলেমটাকে সরাসরি রোগের মৃত্যুর সাথে সম্পর্কিত করে। ওই রোগটাকে সে মৃত্যুর সাথে কোরিলেট করে। যখনই কোরিলেট করে তখনই এখন এটার ক্ষেত্রটা চলে আসে। রোগী আপনার সামনে চোখ বড় করে কথা বলবে, নিচু আওয়াজ, ধীরে ধীরে আওয়াজ হবে, ডাক্তার সাহেব, হ্যাঁ, ডাক্তার সাহেব, টেনশন করার মতন কিছু কি? হ্যাঁ, কোনো কিছু কি চেক করতে হবে? হ্যাঁ, টেস্ট করতে হবে কি কোনো কিছু? আবার আমার কিছু হয়নি তো? এইরকম কথা রুগীরা এসে বলবে। হ্যাঁ, এরকম কথা রুগীরা এসে বলবে যে ডাক্তার সাহেব, কোনো কিছু চেক করতে হবে না তো? টেস্ট করতে হবে? আমার আবার কিছু হয়ে গেল না তো? যদি কিছু হয়ে যায় ডাক্তার সাহেব বলেন। আপনি যখনই বলবেন যে না আপনার কিছু হয়নি, আপনি ভালো আছেন, বলা মাত্র দেখবেন ২ মিনিটের মধ্যে তার সব প্রবলেম সলভ হয়ে গেল। অ্যাকোনাইটকে আপনি পজিটিভ লাইট দেন, অ্যাকোনাইট ২ মিনিটের মধ্যে তার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে অ্যাকোনাইটের ২ মিনিট প্রয়োজন হবে আপনার কাছে ঠিক হওয়ার জন্য। ঠিক আছে? অ্যাকোনাইটও কিন্তু ল্যাকিসিসের মতন, আমরা ল্যাকিসিস নিচ্ছিলাম এই কারণে অ্যাকোনাইট আসলাম কাছাকাছি। অ্যাকোনাইটও কিন্তু ল্যাকিসিসের মতন ডাইরেক্ট ডাক্তারের সাথে থাকতে চায়, ডক্টরের সাথে জুড়ে থাকতে চায়, অ্যাটাচ থাকতে চায়। ডাক্তার যা বলবে সবকিছু করতে সে রেডি থাকে, সবকিছু করতে সে রাজি থাকে। কিন্তু অ্যাকোনাইটের মধ্যে মৃত্যুর যে ভাবনা থাকে, যে ভয় থাকে, ল্যাকিসিসের মধ্যে সেটা থাকে না। এটা মাথায় ভালো করে রাখেন। অ্যাকোনাইটের কিছু একটা হয়েছে, সে ওটাকে সরাসরি কোরিলেট করবে, সেটাকে সরাসরি কানেক্ট করে দেবে মৃত্যুর সাথে। তার ভয়টা জুড়ে থাকবে মৃত্যুর সাথে, কিন্তু ল্যাকিসিসের মধ্যে থাকবে না। এটা হলো ডিফারেন্সিয়েট পয়েন্ট। অ্যাকোনাইট ভয় পেতে পেতে মারা যাব, মারা যাব, মরবো না বাঁচবো, ওহ মারা যাব, মারা যাব, আমি এখনই শেষ, আমি তো শেষ, আমি তো শেষ হয়ে যাচ্ছি, এই ফিলিংসটা তার মধ্যে থাকে। খুব ভালো করে এটা মাথার মধ্যে গেঁথে নেন। আমি শেষ, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো মরেই গেলাম। ঠিক আছে? আমার একটা পেশেন্ট ছিল, মোটামুটি 45-50 মতন বয়স। তো তার চেস্ট পেন শুরু হয়, চেস্ট পেন করছিল। চেস্ট পেন করা মাত্র সারা শরীর ঘেমে একদম, মানে হয় না অনেক সময় ভিজে যায় একদম মাথা থেকে বডি পর্যন্ত। যে পেনটা শুরু হলো সে একদম পুরা ঘেমে ভিজে গেল। পরিবারের লোকজন তো একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, তাকে বলছে, পরিবারের লোকজন তো একদম ভীত সন্ত্রস্ত। তাকে দেখে মানে এত ঘাম ঘামছে। এবার সে লোকজনকে বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। পরিবারের লোকজন হসপিটালে নিয়ে যাবে, হার্টের ডাক্তারের কাছে নিয়ে যাবে। না 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 না, আমি যাব না, আমি যাব না, আমাকে কমফোর্ট হোমিও কেয়ারে নিয়ে চলো, আমাকে কমফোর্ট হোমিও কেয়ারে নিয়ে চলো, ডাক্তার কাউসারের কাছে নিয়ে চলো। পরিবারের লোকজন ভাবছে তো মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে, ঘামতেছে তো, পেন, চেস্ট পেন, বুকে ব্যথা, প্রচন্ড ব্যথা, চলাফেরা করতে পারছে না, তাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আর সে বলছে না 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 না, আমি যাব, আমাকে বাটার মোড়ে নিয়ে চলো, আমাকে ডাক্তার সাহেবকে, তুমি পারবা না, তোমার অবস্থা খারাপ, হসপিটালে যেতে হবে।
হ্যাঁ নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই বলেন। ভাই সরি ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিবারের লোকজন তার, হ্যাঁ কারি, ডক্টর মাহফুজুর রহমান বলেন। স্যার আপনার কথাটা মাঝে সাথে বাইদে বেঁধে আসছে, এই জন্য হাত দেখাইছিলাম স্যার। ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে ভাইয়া। হ্যাঁ আপনার মনে হয় নেটের সমস্যা হচ্ছে, আপনি জাস্ট একটু বন্ধ করে দেন, হ্যাঁ বন্ধ করে আবার চালু করেন, দেখেন ঠিক হয়ে যাবে। তো কি বলছিলাম, পরিবারের লোকজন বলছে যে ইয়া কি বলে, ঘাম টাম দেখে, আবার হার্ট অ্যাটাক হলেও তো এরকম ব্যথা ট্যাথা করে। লোকজন তো একটু এমার্জেন্সি দেখলেই তো বলে যে চলো এমার্জেন্সিতে নিয়ে যাই। পরিবারের লোকজন এখন তাকে নিয়ে যাবে ইমার্জেন্সিতে, না না না, আমি যাব না, আমাকে কমফোর্ট কেয়ারে নিয়ে চলো, কমফোর্ট হোমের কেয়ারে নিয়ে চলো। তো সে কোনোভাবে রাজি না, পরিবারের লোকজনও তো এই হোমিও ডাক্তার কি করবে, তোমাদের তাহলে ফোন লাগাও। এবার ফোন করে বলে ডাক্তার সাহেব আমার তো খুবই অবস্থা খারাপ, আপনি যদি বলেন তাহলে আমি হসপিটালে যাব, না হলে যাব না। রুগীর এমার্জেন্সি মোমেন্ট, সে ফোন দিয়ে বলতেছে যে ডাক্তার সাহেব আপনি যদি বলেন আমি হসপিটালে ভর্তি হব, আপনি যদি বলেন আমি এমার্জেন্সিতে যাব, না হলে যাব না। ডাক্তার এবং রুগীর মধ্যে সম্পর্কটা দেখেন, সম্পর্কটা খেয়াল করেন, ভালো করে ফিল করেন। এগুলা তো আসলে বলে হবে না, বইয়েও এই জিনিসগুলা থাকে না, এগুলো একদম প্র্যাকটিক্যাল। এটা আপনাকে বুঝতে হবে, সম্পর্কটা আপনাকে বুঝতে হবে। কেন সে আমার সাথে কনসাল্ট করে হসপিটালে ভর্তি হতে চাচ্ছে, কেন সে প্রথমে আমার কাছে আসতে চাচ্ছিল, কেন সে আমার সাথে আমাকে তার পরিবারের লোকজনকে বলছে যে ডাক্তারকে ফোন লাগাও আমি কথা বলবো, কেন সে আমার সাথে কথা বলতে চাচ্ছে, কেন? কারণ সে জানে আমার সাথে কথা বলা, আমি যদি কথা বলে আমার সাথে তাহলে আমি তাকে কিছু লাইট দিব, আমার লাইটে সে অর্ধেকটাই ভালো হয়ে যাবে। আমি যে লাইটটা তাকে দিব, আমি যে ভাইব্রেশনটা তাকে দিব, এটাতে সে অর্ধেক ভালো হয়ে যাবে। ভালো করে এটা মাথার মধ্যে রাখেন। আমি খুব মানে লাইটলি বললাম, এই জিনিসটাই ঘটে। একটা মেডিসিন চিন্তা অনেক বেশি জিনিস জানা দরকার হয় না, অ্যাকুইট কেস গুলাতে শুধু এগুলা জানলেই চলে। তো রুগী এসে বলে যে, অনেক রুগী এসে বলে, আপনার কাছেও বলে হয়তো, ডাক্তার সাহেব আপনার সাথে আমি যদি কথা বলি বা আপনাকে যদি শুধু দেখি তাহলে আমার ভালো লাগে। আমার এখানে আমার চেম্বারে বসেন, এখানে দুই একজন আছেন, তারা জানেন অনেক রুগী আমার সাথে দেখা করতে আসে, তারা ওষুধও নিতে আসে না, জাস্ট আসবে সপ্তাহে একদিন দুই দিন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি বা আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আমার চেম্বারে যারা আছেন তারা তারা বলবে যে না স্যার আপনি তো ভুল বললেন, ওরকম রুগী তো দেখি না। শুধু গল্প করতে আসে, গল্পও করবেন, আমার তো সময় নাই, কথাই বলতে। সে দূর থেকে দেখে জাস্ট চলে যাবে, ডাক্তার সাহেব একটু আসলাম আপনার সাথে একটু দেখা করতে। আপনাকে যদি দেখি তাহলেই ভালো লাগে। আবার রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব আমার এরকম হচ্ছে ওরকম হচ্ছে, খুব অস্থির লাগতেছে, আমার কেমন যেন আনচান আনচান করছে, কেমন ধুকপুক 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 করতেছে, ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দেন। হ্যাঁ আপনি যদি ওষুধ দেন তাহলে সব ঠিক হয়ে যাবে, আমাকে অন্য কোথাও যেতে হবে না, হসপিটালেও ভর্তি হতে হবে না। এরকম রুগীকে আপনি, মানে এগুলো তো এখন একটা রুগী, কিন্তু আপনি এরকম রুগীকে আপনার হাতে যে কোনো দুটো ফোঁটা তার জিবাতে দেন, ঠিক হয়ে যায়, তার সবকিছু ঠিক হয়ে যায়, তার হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমাদেরকে এইভাবে হোমিওপ্যাথিকে বোঝার চেষ্টা করতে হবে বন্ধুগণ, আমাদেরকে এইভাবে হোমিওপ্যাথিটাকে দেখতে হবে, দেখা শিখতে হবে। আমার একটা পেশেন্ট বিদেশে গেছে, বিদেশে মানে ভারতে গেছে দার্জিলিং এ ঘুরতে। এখন ফোন দিয়ে বলতেছে, ওখান থেকে ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে, কল দিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমি কি ঠান্ডা পানি খেতে পারবো? দার্জিলিং এ গেছে।
দার্জিলিং এ গেছে, দার্জিলিং এ যে বলতেছে ডাক্তার সাহেব আমি কি এখানে ঠান্ডা পানি খেতে পারবো, ফোন করে। কেন এরকম প্রশ্ন কেন করলো, কেন তার ফোন করে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ হলো? কারণ সে আমার কাছে হ্যাঁ শুনতে চায়। আমি যদি তাকে বলি হ্যাঁ আপনি খেতে পারবেন, তাহলে দেখা যায় যে সে সাথে সাথে ওখানে 2-3 গ্লাস খায় ফেলবে ঠান্ডা পানি। আর আমি যদি বলি না, তাহলে না। আমার এক রিলেটিভ আছে, সে কোনো কিছু হলে অনেক সিনিয়র, আমার শ্বশুর লেভেলে পড়ে, আমার ওয়াইফ মিসেস এর দিকে, প্রত্যেকটা কাজে সে আমাকে ফোন দিবে, প্রত্যেকটা জায়গায় সে করবে। হ্যাঁ তোমাকে একটু বলে রাখা হলো, এলোপ্যাথি ডাক্তার ওষুধ দিলে বলে হ্যাঁ আমাকে এটা দিয়েছে এটা দিয়েছে, এটা কি আমি খাবো কিনা। প্যারাসিটামল খেলেও সে আমাকে বলবে, আমি বোঝানোর জন্য বলতেছি। তো এরকম প্রত্যেকটা বিষয় এই টাইপের রুগীরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার সাথে কথা বলবে, ডাক্তার সাহেব আজকে একটু গরুর গোস্ত খেতে চাই, বাড়িতে অনেক গেস্ট আসছে, অনেক রিচ ফুড রান্না হয়েছে, ডাক্তার সাহেব অল্প খাবো, 2-3 টুকরো খাবো, তেল খাবো না, আমি কি খেতে পারি ডাক্তার সাহেব? এখন আপনি যদি বলেন যে হ্যাঁ খান, তাহলে পেশেন্ট খুশি, পেশেন্ট খাওয়া শুরু করবে। সে যদি পেট ভরেও খায়, গরুর গোস্ত যদি পেট ভরেও খায়, তার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, পাইলসের সমস্যা থাকে, দেখবেন তার কোনো সমস্যা হবে না, তার কষ্টগুলোও বাড়বে না। একদম পরীক্ষিত জিনিস, আপনারা ট্রায়াল দিয়ে দেখেন, আপনাদের ক্ষেত্রে হয়, আপনারা এইভাবে চিন্তা করেননি, ব্যাখ্যা বোঝেননি বলে এখন আপনার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আপনার কাছেও হয়েছে। কেন তার সমস্যা হবে না? কারণ আপনি তাকে অল্প পরিমাণে লাইট দিয়েছেন, অল্প হলেও তার টেনশন আপনি দূর করলেন, এই কারণে তার ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না। অনেক রুগী আছে, আমার একটা রুগী আছে, রুগী আছে মানে ছিল আর কি, এখন বেশ কিছুদিন আসেনি, ভালো আছে সম্ভবত। তো রুগী এসে বলে যে, অনেক সিনিয়র, হ্যাঁ বয়স্ক মহিলা, এসে বলে যে বাবা আমার মাথায় একটু হাত বুলায় দেন। অনেক রুগী এসে আমার গায়ে একটু ছুঁয়ে দেন। এবার কি করতে হবে, তার গায়ে একটু হালকা করে টাচ করে দিতে হবে, দিলেই দেখবেন যে হ্যাঁ আমি এখন সুস্থ হয়ে যাব। ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, রুগী বলতেছে যে আমাকে একটু ছুঁয়ে দেন, একটু টাচ করে দেন, আর আপনি এটাকে কোনো গুরুত্ব দিলেন না। এটা কি আপনার কাছে ইম্পর্টেন্ট কিছু মনে হচ্ছে না? প্র্যাকটিক্যাল জিনিস। ভালো, মনটাকে একদম অন্য দিক থেকে মানে স্ক্যাটার জায়গা থেকে এই দিকে নিয়ে আসেন, ভালো করে চিন্তা করেন, আমাকে একটু ছুঁয়ে দেন, আমাকে একটু টাচ করেন, একটু হাতটা বাড়ান, একটু হাতটা বাড়ান ডাক্তার সাহেব। এটা কি ইম্পর্টেন্ট না? এটা কি আপনার কাছে পিকিউআরএস মনে হচ্ছে না? এটা কি আপনার কাছে ইন্ডিভিজুয়ালিটি মনে হচ্ছে না? সব রোগী কি এরকম করেন? মহাত্মা হ্যানিম্যান আমাদের কি নির্দেশ দিয়েছেন? ওই ইন্ডিভিজুয়ালিটিটাকে খোঁজার, আর আমরা কি খুঁজে বেড়াই? হঠাৎ আসছে, হঠাৎ ভায়োলেন্ট। কত সুন্দর একটা ইন্ডিভিজুয়ালিটি আপনার কাছে, একটা পিকিউআরএস আপনার সামনে আসছে, আপনি কিন্তু দেখতেছেন না। ঠিক আছে? তো অ্যাকোনাইটের ক্ষেত্রে আমরা খুব ভালো একটা রুব্রিক্স পাই, সেটা হচ্ছে এখানে ফসফরাসও যদিও আছে, সেটা আপনার আমি একটু দিয়ে দিই। ও নিল না কেন কপি। আমরা আপনাদেরকে একটু করে রেপার্টরি দেখাতে পারি, এখন আমার পিসিটা অনেক আপগ্রেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ দেওয়ার পরে বলে একটু ফু দিয়ে দেন, খুব সুন্দর বলেছেন, এটা আপনার অভিজ্ঞতা আছে, খুব সুন্দর বলেছেন। আমি তো একটা প্যাটার্ন বলতেছি, এরকম হাজারো জিনিস আছে, সেগুলো আপনারা বলবেন, আমি শিখবো আপনাদের কাছ থেকে, আমি একটু করে ধরায় দেব, আর আপনারা বলবেন। আচ্ছা আমরা, জি ডক্টর আনিস বলেন। স্যার রুগী বলে যে হলো খালি ওষুধই দেবেন, একটা দোয়াও করেন আমার জন্য। হ্যাঁ একটু দোয়াও দিবেন, আমাকে একটু দোয়াও দিবেন, বিষয় তো কথাটা কি হলো, কি চাচ্ছে সে, তার চাওয়াটা কি, চাওয়াটা বুঝতে হবে, তার আকাঙ্ক্ষাটা কি সেটা বুঝতে হবে। এটি পিকিউআরএস, এই পিকিউআরএস টার পেছনে আমরা ছুটে ছুটে সারা দিন পার করে দিই। ঠিক আছে, আমরা আমার কাছে কিছু রিকোয়েস্ট ছিল, সেটা হলো যে এই রুব্রিক্স গুলা বলি, রুব্রিক্স গুলা নেওয়ার বিষয়টা হচ্ছে
আমাদের যারা ইউজ করি কি বলে ইউজ করি আমরা রাডার, হ্যাঁ তারা তো ইউজ করি, কিন্তু অনেকের কাছে রাডার আছে ইউজ করতে পারে না, স্যার একটু করে দেখায় দেন। তো দুই একদিন আমরা একটু এখান থেকে কিভাবে বাহির করতেছি, যেমন অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্স রুব্রিক্সটা আমরা কিভাবে বাহির করব। ঠিক আছে, আপনারা মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখানে দেখেন আমরা কিভাবে অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্স আমরা একটু রেপার্টরি নিয়ে খেলবো আর কি, সেটা একটু দেখি। হ্যাঁ, আমরা প্রথমে যাই হচ্ছে দেখেন এই যে উপরে বাইনোকুলারের চিহ্ন আছে, সেখানে গেলাম, আমরা মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আছি, যে মাইন্ডে ঢুকলাম। এবার আমরা এখানে লিখবো, আমরা কি লিখবো, অ্যাংজাইটি, অ্যাংজাইটি চলে আসছে, এখানে একটা ক্লিক করলাম বা ইন্টার চাপি তাও হবে। ক্লিক করার পরে আমরা এখন আসবো হচ্ছে ফলোড বাই ইনডিফারেন্স, FOLL, দেন ফলোড বাই FOL লিখতে চলে আসছে। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দুটা জিনিস আছে, একটা অ্যাপাথি একটা ইনডিফারেন্স, আমরা নিব ইনডিফারেন্স। দেখেন খুব সুন্দর ভাবে অ্যাকোনাইট ফসফরাস চলে আসছে। অ্যাকোনাইট কিন্তু কেন্টের জামানায়, দেখেন কেয়ার লেখা আছে, কেয়ার মানে কেন্ট, তাই না? কেন্টের রেপার্টরি থেকে এটা আসছে। তো এইভাবে আমরা একটু একটু করে দিলে অনেকের জন্য সুবিধা হবে, আমরা একটু করে বলবো, আজকে একটু বলি, এরপরে আমরা আলোচনায় আসি। এই যে আমি একটু আগে বললাম যে চোখ বড় বড় করে ইয়ে করে, আমার কিছু হয়নি তো, আমার আবার কিছু হলো না তো, এই যে কথাটা, হ্যাঁ এটা কিন্তু আরেকটা রুব্রিক্সের সাথে যায়, সেটা হলো অ্যাস্টনিশ। আমরা রুব্রিক্সটা একটু বাহির করি, অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ, ASTONISHED, ওকে করলাম, দেখেন অ্যাস্টনিশ। এখানে কিন্তু অ্যাকোনাইট নাই, তাহলে চোখ বড় বড় করলো আর মূল ভাবনা, তার ভেতরের ভাবনাটা আপনি বুঝলেন না, অ্যাকোনাইট দিয়ে কাজ হবে না। চোখ বড় বড় কিন্তু অ্যাস্টনিশও, এখানে স্টামোনিয়াম আছে, ক্যানাবিস ইন্ডিকা আছে। আমি স্টামোনিয়াম নিয়ে একটু আলোচনা করি কিরকম, আগে অ্যাস্টনিশের অর্থটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাস্টনিশ রুগী এসে একটা কথা বলবে আর আপনি নিয়ে নেবেন তা কিন্তু না, এটা আপনাকে ফেস দেখে বুঝতে হবে। ধরেন যে নর্মাল লোকের, হ্যাঁ আমি তো মরে যাব, আমি তো সুখে আছি, গান গাচ্ছে, কথা বলতেছে, নর্মাল ইয়ে করতেছে, হঠাৎ করে চোখ বড় বড় দেখা যায়, এটা হলো অ্যাস্টনিশ। হঠাৎ করে অ্যাকোনাইটের যেরকম হঠাৎ করে আসে, স্টামোনিয়ামের অ্যাস্টনিশও কিন্তু সে হঠাৎ করে হয়, ওটা তো হঠাৎ, এটা তো হঠাৎ। কিন্তু স্টামোনিয়াম আর অ্যাকোনাইটের মধ্যে ডিফারেন্সিয়েশন অনেক ফরাক, অনেক বিস্তার, অনেক বিস্তর ফরাক। রুব্রিক্স হচ্ছে অ্যাস্টনিস্ট, অ্যাস্টনিস্ট, তাই না? অ্যাস্টনিস্ট। আমাদের আরেকটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্স একটু নিই, স্টামোনিয়াম যেহেতু বলতেছি, দেখেন এটাকে আমি আমার রেপার্টরির মধ্যে নিব। এখানে এগুলা হলো রেপার্টরি ক্লিপবোর্ড, এই দেখেন বাম সাইডে দেখেন আমার কার্সার মনে হয় দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 এভাবে 10 পর্যন্ত আছে। এগুলো আমার ক্লিপবোর্ড, আমি আলাদা আলাদা রুব্রিক সেট নিয়ে এখানে অ্যানালাইসিস করতে পারবো। তো আমি এই অ্যাস্টনিশটাকে আমি 2 নম্বরে নিয়ে নিলাম, এই জাস্ট এখান থেকে ধরে নিয়ে এসে ড্রাগ করলাম, ঢুকে গেল। দেখেন এই 2 এর এখানে এটা হলুদ ছিল, এটা নীল হয়ে গেল, আর নিচে দেখেন এক চিহ্ন আসলো, মানে এই অ্যাস্টনিশটা এই ক্লিপবোর্ডের মধ্যে ঢুকে গেল। এরপরে আমি আরেকটা রুব্রিক্স নিব, এই রুব্রিক্সটা হলো অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন নিই। তাহলে মাইন্ডে যাব, তাহলে মাইন্ডে গেলে এইখানে চেপে এই মাইন্ড, তাহলে অ্যাফেক্টেশন নিয়ে ডবল এফ অ্যাফেক্টেশন নিলাম। এই অ্যাফেক্টেশনকে আমি এখন এই 2 এর মধ্যে ঢুকাবো। দেখেন অ্যাফেক্টেশন, এই অ্যাফেক্টেশনের মধ্যে দেন রুব্রিক্স গুলা কি দেখা যাচ্ছে? তো মনে হয় ছোট ছোট আছে, একটু ফন্ট বড় করলে ভালো হতো, যাক পরে বড় করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, একটু জুম করে নেন তাহলে দেখতে পাবেন মোবাইলে। অ্যাফেক্টেশনের মধ্যে দেখেন অ্যাকোনাইট নাই কিন্তু স্টামোনিয়াম আছে, অ্যাফেকশনের মধ্যে অ্যাকোনাইট নাই, স্টামোনিয়াম আছে। হ্যাঁ, আর আপনারা যদি কেন্ট রেপার্টরিতে দেখেন তাহলে অ্যাফেক্টেশন কেন্টের একদম আর্লি ভার্সনে শুধুমাত্র স্টামোনিয়ামকেই পাবেন, পরে এগুলা যোগ হয়েছে। আপনারা অ্যাকোনাইটকে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম না। অ্যাকোনাইটকে কেন দেখতে পেলাম না? তাহলে অ্যাকোনাইট নিশ্চয়ই অ্যাফেক্টেশন করে না। অ্যাফেক্টেশন মানে কি? আমরা অ্যাফেক্টেশন কি বলেছিলাম? ভান করা বলেছিলাম না, যদি সোজা ভাষায় বলি। এখন আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকোনাইট কেন অ্যাফেক্টেশন করে না, অ্যাফেক্টেশনের মধ্যে আমরা কেন অ্যাকোনাইটকে পাবো না। কারণ অ্যাকোনাইটের যখন কোনো কষ্ট হয়, কোনো রোগ হয়, বা সে কোনো মুসিবতের মধ্যে পড়ে,
তখন সে যত দ্রুত সম্ভব তার ডাক্তারের কাছে যাবে, নট আপনার ডাক্তার, তার ডাক্তার, যে ডাক্তারকে সে পছন্দ করে, যার কাছ থেকে সে লাইট নিতে চায়, তার কাছে যাবে। ডাক্তার যদি ধরেন যে অনেক দূরে থাকে, ধরেন যে কথার কথা ডাক্তারের বাসা হচ্ছে, আমার ডাক্তার হচ্ছে ডক্টর আনিস গাজীপুরে থাকে, আর রুগীর বাসা হচ্ছে ধানমন্ডিতে, ধরেন যে 4 ঘন্টার দূরত্ব, তারপরেও সে যেভাবে হোক, হরতাল চলছে, অবরোধ চলছে, তারপরেও সে ওখানে যাওয়ার চেষ্টা করবে। যদি একান্ত যেতে না পারে তাহলে ফোন করবে, যেভাবে হোক তার নিজের ডাক্তার তখন তার প্রয়োজন পড়ে। ঠিক আছে, আমরা আরেকটা রুব্রিক্স নিই, রুব্রিক্সের খেলা যেহেতু শুরু হয়ে গেছে, আরেকটা রুব্রিক্স সেদিন বলেছিলাম, কি বলেছিলাম, পার্সিভারেন্স। পার্সিভারেন্স, এই দেন পার্সিভারেন্স, এই যে পার্সিভারেন্সে ঢুকলাম, পার্সিভারেন্সে দেখেন, পার্সিভারেন্সের মধ্যে দেখেন অ্যাকোনাইট আছে, স্টামোনিয়াম নাই। ভালো করে দেখেন, এই যে অ্যাকোনাইট প্রথমেই আছে, স্টামোনিয়াম এস এর ঘরে নাই। ঠিক আছে, পার্সিভারেন্স। তো এই পার্সিভারেন্স আমরা কি বলেছিলাম, পার্সিভারেন্স আমরা সেদিন ল্যাকেসিসের পার্সিভারেন্স দেখছিলাম, তাই না? ল্যাকেসিসের পার্সিভারেন্স আমরা দেখলাম, এর মধ্যে অ্যাকোনাইটেও কিন্তু পার্সিভারেন্স আছে। ঠিক আছে, আমরা আছি হচ্ছে বেসিক্যালি পার্থক্য করছি অ্যাকোনাইটের সাথে স্টামোনিয়ামের অ্যাস্টোনিস নিয়ে। হ্যাঁ, তো এইখানে স্টামোনিয়াম কেন নাই? অ্যাকোনাইট আছে, স্টামোনিয়াম পার্সিভারেন্সের মধ্যে কেন থাকলো না? এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে যে খেলা শুরু করছি, এটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটা রুব্রিক্স একটু দেখে নিতে হবে। দেখেন, এই রুব্রিক্সটারও প্র্যাকটিক্যালি আমি বলে দিচ্ছি। আমরা যাব মাইন্ড চ্যাপ্টারের মধ্যে, আমরা যাব হচ্ছে ক্লিনজিং, ক্লিনজিং বা ক্লিনজিং যে উচ্চারণ করেন, CLINGING, ক্লিনজিং চিলড্রেন ইন, ক্লিনজিং চিলড্রেন ইন অ্যাওয়েকেন্স টেরিফাইড নোজ নো ওয়ান স্ক্রিমিং। এই রুব্রিক্সটা দেখেন, ক্লিনজিং চিলড্রেন ইন awakens terrified knows no one scream clings to those near চাইল্ড দেওয়া আছে। আচ্ছা, চাইল্ডের তো আমরা অনেক মানে জানি, চাইল্ড মানে এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে হবে তা না, আমি পরে বলতেছি। এগুলা আমি একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন একটা রোগী, আমার একটা পেশেন্ট ঢাকায় থাকে, এখন তার চেস্ট পেন শুরু হলো, প্রচন্ড বুকে ব্যথা শুরু হলো, এখন সে অ্যাকোনাইট, তাহলে সে কি করবে? আমি যেটা একটু আগে বললাম, যদি ট্রেনে হয় ট্রেনে, না হলে সে প্লেনের টিকিট কেটে সে রাজশাহীতে চলে আসবে। আমি আমার ডাক্তারের কাছে যাব, মানে আমি আমার ডাক্তারের সংস্পর্শটা পাওয়ার চেষ্টা করবো, এটা হলো অ্যাকোনাইট। আর স্টামোনিয়াম বলবে কি জানেন? স্টামোনিয়াম বলে কিসের ডাক্তার, কিসের কি, বাড়ি থেকে বাড়ায় আশেপাশে যে ডাক্তারই হোক না কেন তাকে সে আঁকড়ে ধরবে, তাকে সে ক্লিনস করবে। ধরে নেন কথার কথা, সে আপনার এলাকারই রুগী, আপনার চেম্বারে সে চলে আসলো, এসে দেখে আপনি নাই, আপনার কম্পাউন্ডার আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার স্টুডেন্ট আছে, যে কেউ আছে, আপনি নাই। তখন সে যাকে পাবো ওই চেম্বারে, তার কাছ থেকে সে ওষুধ নিবে। দেখেন দেখেন দেখেন, একটু একটু ভালো করে দেখেন, হ্যাঁ আমার কিছু হলো নাকি, একটু চেক করে দেখেন, একটু চেক করে দেখেন হলো কিনা। কে ডাক্তার, কে কম্পাউন্ডার, কে স্টুডেন্ট, কে ফার্স্ট ইয়ারের, কে ফোর্থ ইয়ারের, এটা তার মাথায় থাকবে না। সে ইনস্ট্যান্ট যাকেই পাবে তাকেই ক্লিনস করবে। এটা হলো স্টামোনিয়াম। হ্যাঁ, তাহলে ফেয়ারে থাকা অবস্থায় স্টামোনিয়াম কি করে? তার নিয়ারে কে আছে তাকে ক্লিনস করবে। এটা হলো নাম্বার 1, এটা স্টামোনিয়ামের ক্ষেত্রে মনে রাখবেন। তার ভয় তৈরি হয়ে গেছে, অসুস্থতা ছিল, অনেক ভয় তৈরি হয়ে গেছে। স্টামোনিয়াম তো একটা প্রথম লেভেলে তো ফেবুলাস থাকে, কিন্তু যখন তার মধ্যে ভয় তৈরি হয়ে গেল, যে সে যখন অ্যাস্ট্রোনাইজড হয়ে গেল, তখন তার মধ্যে যখন ভয় তৈরি হলো, তখন সে কাছে যাকে পাবে তাকে ক্লিনস করে নেবে। এটা হলো মাথায় রাখবেন। আর পার্সিভারেন্সে অ্যাকোনাইট থাকতেছে, অ্যাকোনাইটে কি তার ডাক্তারের প্রতি অনেক বিশ্বাস থাকে, পুরো আস্থা তার উপরে, তার ডাক্তারের উপরে। সে নিজে থেকেই তার ভিতরে কি আছে, যা যা আছে সবকিছু আপনাকে বাহির করে দেবে, সবকিছু আপনাকে উগলাই দেবে, সবকিছু বলে দেবে। ডাক্তার সাহেব, আমার তো এরকম হয়েছে, ওরকম হয়েছে, আমি তো আবার আমার শেষ সময় চলে আসলো না তো, আমার তো মনে হয় জীবন শেষ হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব, আমার জীবন তো আবার শেষ হয়ে গেল না তো, আমার সময় তো আবার শেষ হয়ে গেল না তো আবার, ডাক্তার সাহেব আমার খুব ভয় লাগতেছে। এই কারণে বলছি ডাক্তার সাহেব, আপনি যখন বলেন না এগুলা কিছু না, এগুলা এরকম হয়, এরকম সাধারণত হয়, সবকিছু ঠিক হয়ে যাবে,
এইটা আপনার কাছ থেকে শোনা মাত্রই সে কুল ডাউন হয়ে যাবে, কুল ডাউন হয়ে যায়। ওই যে আমাদের ওই ডাক্তার সাহেবের কথা বললাম, তার 14-15 বছর ধরে সে ট্রাই করছে, প্রেগনেন্ট হতে পারলো না, অথচ এক ডোজে সে কুল ডাউন হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। তো স্ট্যামোনিয়াম বলবে, খুব ভালো করে খেয়াল রাখেন, স্ট্যামোনিয়াম তার 99 ভাগ ধরেন যে তার মধ্যে একদম ভয়ে ভর্তি হয়ে গেছে, তখন আপনার সামনে এসে 99 ভাগ 99% ফেয়ার সে দেখাবে না, প্রকাশ করবে না, সেইভাবে বলবে ডাক্তার সাহেব আমার এই চেস্টে একটু ব্যথা করছে, কোনো কিছু কি করতে হবে, মানে কোনো টেস্ট ফেস্ট কি করতে হবে? আপনার কি মনে হচ্ছে ডাক্তার সাহেব, কোনো টেস্ট করব, আপনার কি মনে হয় ইসিজি করে দেখবো নাকি ডাক্তার সাহেব? আপনি যদি বলেন তাহলে করব, নাকি আপনার কি মনে হচ্ছে? এরকম কথা স্ট্যামোনিয়াম বলবে। কিন্তু এখন কি বললো, সব ওপেন করে বললো, এখন সব ওপেন করে বললো। এবার এই স্ট্যামোনিয়ামকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার কি মনে হচ্ছে, টেস্ট করা লাগবে? না 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 ডাক্তার সাহেব, আমার ওরকম মনে হচ্ছে না, এই অ্যাসিডিটি প্রবলেম মনে হচ্ছে, গ্যাসের সমস্যা হয়েছে হয়তো, এই কারণে মনে হয় ব্যথা হচ্ছে। আপনি হয়তো বললেন যে হ্যাঁ, তাহলে তাহলে কি করবেন? না আসলে ডাক্তার সাহেব, কালকে আমি একটু শহরের বাড়িতে যাব, কদিন ভাবছি একটু গ্রামের বাড়িতে থাকবো, তো ডাক্তার সাহেব আমার কি এই মুহূর্তে ওই গ্রামের বাড়িতে, মানে ওখানে যাওয়া কি উচিত হবে? আমি কি যাব নাকি যাব না? আসলে হয়েছে কি ডাক্তার সাহেব, ওই সকালবেলা যখন আমি মর্নিং ওয়াক করছিলাম, তখন হঠাৎ করে এই বুকের ব্যথাটা শুরু হলো। আমি তখন বুঝতে পারছিলাম না যে কি হয়ে গেল। অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব আমার এরকম, অ্যাকচুয়ালি আমার আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম ডাক্তার সাহেব। এমনিতেই ডাক্তার সাহেব আমার মাঝে মধ্যে একটু গ্যাসের সমস্যা হয়, তো এরকম ব্যথা ট্যাথা কখনো হয়নি, এই জন্যই ডাক্তার সাহেব বলছি যদি ইসিজি করতে হয় তাহলে বলেন, আমি একটু করে নিই। সরাসরি কিন্তু সে বলছে না, তার ভয়টা দেখাচ্ছে না, সে চেষ্টা করে, আমি কি বললাম 99% ভয়টা সে লুকানোর চেষ্টা করে। আর এখন সরাসরি আপনার মুখের উপরে বলে দিবে ডাক্তার সাহেব আমার এই হয়েছে, আমাকে বাঁচান ডাক্তার সাহেব বাঁচান, আমার মনে হচ্ছে আমি মরে যাবো ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। স্ট্যামোনিয়াম ডাইরেক্টলি বললো না, ঘুরিয়ে ফিরিয়ে এনিয়ে বিনিয়ে বলতেছে আমার কি ইসিজি করতে হবে ডাক্তার সাহেব, আমি কি গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি যায় যদি আবার এরকম হয়, মানে এগুলো বলেনি কিন্তু সে বোঝাচ্ছে গ্রামের বাড়ি যায় যদি আবার এরকম হয়ে যায়। তো স্ট্যামোনিয়াম কথা বলবে অ্যাফেক্টেশন স্টাইলে, অ্যাফেক্টেশন করে করে কথা বলবে, লুকায় লুকায় কথা বলবে। সে বলবে ভয় লাগে, কিছুটা ভয় লাগছে ডাক্তার সাহেব, বলতে পারেন, ধরেন যে তাকে ইঞ্জেকশনের কথা বলা হলো, তো বলবে যে বলতে পারেন ইঞ্জেকশনের আবার কিসের ভয়, কোনো ভয়টাই নাই, এ আমি তো ডাক্তার সাহেব কত মার খেয়েছি, বডিতে 8-10 জায়গায় আমার মায়ের জায়গা, স্যার এই ইঞ্জেকশনের কি ভয় পাবো, যেভাবেই হোক আমি ইঞ্জেকশন নিতে পারবো। কিন্তু ডাক্তার সাহেব আজকাল আমি ইঞ্জেকশন নেওয়ার মুডে নাই। রুগী কি বলছে, রুগী বলছে ডাক্তার সাহেব আজকে আজকে আমি ইঞ্জেকশন নেওয়ার মুডে নাই ডাক্তার সাহেব। আরে ভাই, মুড, ইঞ্জেকশন নেওয়ার কি মুড লাগে? আপনারাই বলেন ইঞ্জেকশন নিতে কি মুড লাগে? রুগী বলছে আমার ইঞ্জেকশন নেওয়ার মুড নাই ডাক্তার সাহেব। ছোট বাচ্চা হলে তো কাঁদতো, পালাতো, চিৎকার করতো, এ তো বড় মানুষ, এ তো আপনাকে বলবে না যে আমার ইঞ্জেকশন নিতে ভয় লাগে। সে বলতেছে কি ইঞ্জেকশন নেওয়ার মুডে নাই, আজকে আমি ইঞ্জেকশন নেওয়ার মুডে নাই। সে কিন্তু ঠিক ঠিক করে বলতেছে না যে আমার ইঞ্জেকশন নিতে ভয় লাগে, সে বলছে আজকে আমার ইঞ্জেকশন নেওয়ার মুড নাই। তাহলে সে অ্যাফেক্টেশন করলো কিভাবে, অ্যাফেক্টেশন করে কিভাবে লুকালো, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো ছোট ছোট জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রেখে প্রেসক্রিপশন করতে হয়। হায়াসোমাসের অ্যাফেক্টেশন করে, আমরা হায়াসোমাসের অ্যাফেক্টেশন দেখেছি, বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক বেশি পাওয়া যায়, বাচ্চাদের নিয়ে যখন আলোচনা হবে তখন আমরা ইনশাল্লাহ এগুলো দেখাবো, এগুলো বলবো কেন করে, কিভাবে করে। তো হাইসোমাসের অ্যাফেক্টেশন কিরকম হবে এটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটা রুব্রিক্স একটু দেখতে হবে। আমরা মাইন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। রুব্রিক্স হচ্ছে হাই স্পিরিটেড, HIGH, দেন হাই স্পিরিটেড।
আমরা হাই স্পিরিটেড এর মধ্যে ঢুকে গেলাম। দেখেন হাই স্পিরিটেড এর এইখানে কিন্তু স্ট্যামোনিয়াম নাই, এখানে হায়োসোমাস আছে। ভালো করে খেয়াল করেন, আমরা রেপার্টরি নিয়ে যদি খেলা শিখি তাহলে আমরা কিন্তু মেডিসিনের জার্নি বলেন সবই আমরা এখান থেকে বুঝে যেতে পারি। হাই স্পিরিটেড এর মধ্যে আমরা স্ট্যামোনিয়ামকে পাচ্ছি না, আমরা হায়োসোমাসকে পাচ্ছি। তো হাই স্পিরিটেড কি আমি আলোচনা আসছি। একটা হায়োসোমাস রোগীকে বললাম যে আপনার এই সমস্যা হচ্ছে, আপনি একটু ব্লাডটা চেক করে দেখেন। আজকে মনে হয় ভিডিওটা আপনাদের একটু খারাপই হয়ে যাবে, এইখানে ঝামেলা করছে। আচ্ছা, হাই স্পিরিটেড কি বলতেছিলাম জানা, হ্যাঁ একটা পেশেন্টকে বলছি যে আপনার এই সমস্যা হচ্ছে, তাহলে একটু সিবিসিটা করেন, একটু ব্লাড চেক করতে হবে। তো রুগী বলছে যে ঠিক আছে, একদম বিন্দাস হয়ে যাবে, হয়ে যাবে একদম বিন্দাস। ব্লাড টেস্টের কথা শুনছে, ব্লাড টেস্টের কথা শুনে রুগীর বিন্দাস বলার প্রয়োজনটা কি? অত উৎফুল্ল ভাব দেখানোর প্রয়োজনটা কি? এই প্রয়োজনটা কেন পড়লো? আপনাকে কিন্তু এটা ভাবতে হবে। আমি যদি কোনো পেশেন্টকে জিজ্ঞাসা করি বা আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনার একটু রক্তটা পরীক্ষা করে নিয়ে আসেন, একটু দেখতে চাই, আমাদের অনেক ডাক্তার সাহেব এটা করেন যে একটু অ্যাটলিস্ট সিবিসিটা করেন, রুটিন চেক আপ গুলা করান, এটা অনেকেই করেন, এটা দরকারও হয়, রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য দরকার হয়। আবার আমরাও একটু দেখলাম হিমোগ্লোবিন কম থাকলে আমরা একটু খাবার পরামর্শ দিতে পারি। আমাদের তো শুধু ওষুধ দিলেই হয় না, আমাদের কিছু পথ্যও বলে দিতে হয়, সেজন্য প্রয়োজন হয়। তো আপনি একজন পেশেন্টকে বললেন যে রক্তটা পরীক্ষা করেন, তখন সে কি বলবে? সে পেশেন্ট বলতে পারে যে খুব কি দরকার আছে ডাক্তার সাহেব, অথবা আবার কেউ বলবে যে ঠিক আছে ডাক্তার সাহেব করবো, 2-4 দিন পরে করি, আপনি একটা ওষুধ দেন, খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে করলাম, না ভালো লাগে তাহলে করলাম না, আর না লাগলে করি। কিন্তু এই রোগী কি বলতেছে, ডাক্তার সাহেব আমি কি আর করি না, একদম বিন্দাস, আপনি দেন না আমি করছি। বিন্দাস কেন তাকে বলতে হবে? বিন্দাস শব্দটা বা এই রিলেটেড শব্দ হায়াসোমাস ইউজ করছে নিজেকে বোঝানোর জন্য, আপনাকে না, নিজেকে বোঝানোর জন্য। তার যে ভয়, ওই যে বলে না কুল কুল, অনেকে দেখেন রেগে গেল বা ভয় পেয়ে গেল, কুল কুল, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আই ক্যান ডু, আই ক্যান ডু, আমি পারবো, নিজেকে নিজেকে কমান্ড দিয়ে ইয়ে করে, সেলফ কমান্ড দেয়। আমাদের কোয়ান্টাম আলা যারা আছে তারাও কিন্তু ওইভাবে শেখায়, কমান্ড দেন, কমান্ড দেন। হায়াসোমাস এটা এরকম করে নিজেকে বোঝায়, আমি পারবো, আমার ভয় নাই, এই ভয়টা ভূত টুত বলে কিছু নাই, ভূত টুত বলে কিছু নাই, এই যে বলতে থাকে, এটা কি? এটা নিজেকে বোঝানোর জন্য। নিজের স্পিডটা, ভয়ে তার স্পিড, তার যে মেন্টাল পাওয়ার সেটা ডাউন হয়ে যাচ্ছে, সে ওটাকে ডাউন হতে যাচ্ছে না, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি পারবো, এই বলে বলে সে ডাউনটাকে আপ করে দিতে চাচ্ছে, হাই স্পিডেড করে দিচ্ছে। সে নিজেকে কখনো ডাউন হতে দিতে চায় না, সে যেভাবে হোক নিজেকে টেনে উপরে তুলতে চায়। এই নিজেকে টেনে উপরে তুলতে চায়, তখন আমরা এটাকে বলি হচ্ছে হাই স্পিরিটেড। এটা খুব ভালো করে আপনারা মাথার মধ্যে নিয়ে নেন, একদম প্র্যাকটিক্যাল অর্থ আমি বলে দিলাম, ঠিক আছে? তো তাহলে অ্যাকোনাইট হলো ফার্স্ট, কিছু হয়েছে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে, আমার ডাক্তার, আমার মাই। আর স্ট্যামোনিয়াম অ্যাস্টনিশড, অ্যাকোনাইট তার ডাক্তারকে ছাড়বে না, আর স্ট্যামোনিয়াম আশেপাশে যাকে পাবে তাকে ক্লিনস করবে। আপনার চেম্বারে সে আপনি নাই, সমস্যা নাই, আপনার অ্যাসিস্ট্যান্টকে সে ক্লিনস করবে। স্ট্যামোনিয়াম এমন কাউকে ক্লিনস করতে ভয় পায় না, সে কাউকে দেখেও নি এরকম লোককেও সে ক্লিনস করতে ভয় পায় না। আপনার চেম্বারে আপনার ওই অ্যাসিস্ট্যান্টকে হয়তো সে দেখেও নি, আপনার পাশে বসে আছে, সে জানে যে ওখানে অ্যাসিস্ট্যান্ট বসে, সে তাকেও ক্লিনস করে ফেলতে পারে।
এরকম হয় স্টামোনিয়াম। তাহলে এই যে অ্যাস্টোনিশের যে কথাটা বললাম, এটা কিন্তু আপনারা ভুলবেন না, এটা মাথায় রাখবেন, এটা আপনাদের কাজে দিবে, অনেক ইয়ে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে এই অ্যাস্টোনিশের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা পেশেন্ট ছিল, অনেক আগে থেকেই সে আমার কাছে আসে। তো একবার হলো কি, তার একদম মানে এটাকে আমরা কি বলি, যেটা ওই যে বানরের হাড্ডি, নাম কি ভুলে গেলাম, তো একদম কোমরের নিচের যে হাড্ডিটা থাকে সেখানে মানে একদম অ্যানাসের ঠিক ওই উপর বরাবর ব্যথা হচ্ছিল। তো পেছনে তার দেখা যায় না, ব্যথা হচ্ছে 2 দিন 3 দিন ব্যথা হচ্ছে, এটা নিয়ে তার কোনো টেনশন নাই। স্টামোনিয়াম তো আমি বললামই প্রথম থেকে ফেবুলাস থাকে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। এবার হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে সকালে যে টয়লেটে যখন বসে পায়খানা শেষ করে, পায়খানা করার সময় পরিষ্কার করতে হয়, পানি ঢেলে পরিষ্কার করতে গেছে, হঠাৎ করে হাতটা তার উপরের দিকে চলে আসছে। হঠাৎ করে যখন হাতটা তার ওই জায়গায় চলে গেল, তখন দেখে দিই খোলার মতন কি একটা এখানে এরকম কি, হ্যাঁ খোলা। হঠাৎ করে সে লাফ দিয়ে উঠে, ফোলাটা দেখে সে লাফ দিয়ে উঠে এরকম দাঁড়িয়ে হয়ে গেল, আরে বাপরে বাপ, এত বড় হয়ে গেছে, ফুলে মোটা হয়ে গেছে, এত বড় হলো কখন, এত বড় হলো কখন, ওরে বাপরে বাপ, চেহারা দেখেন, ওরে বাপরে এত বড় হলো কখন। এটাই হলো স্টামোনিয়াম অ্যাস্টোনিশ। সে খুলে বলবে না আপনাকে, কিন্তু তার বলার সময় চোখগুলা বড় বড় হয়ে যাবে, এইরকম বড় বড় গোল গোল, মুখটা এরকম হয়ে যাবে, কথা বলার সময় চোখগুলা বড় বড় হয়ে যাবে, মুখটা আপনার সামনে নিয়ে আসবে, নিয়ে এসে কথা বলবে, ডাক্তার সাহেব আসলে কি হয়েছিল সেদিন, আমি আসলে করে এই কাজ করেছিলাম, এখানে গেছিলাম ওখানে গেছিলাম, এটা আনলাম, একটু ভারী চাচ্ছিলাম, আমি কিন্তু ডাক্তার সাহেব ভয় পাইনি, আমি ভয় পাই না ডাক্তার সাহেব, আমি কিন্তু মোটেও ভয় পাই না, আমি একটুও ভয় পাই না ডাক্তার সাহেব। আপনি বলেন যে আপনি ভয় পান না, মানে আপনি আসলে কি ভয় পাচ্ছেন না নাকি? না ডাক্তার সাহেব ভয় পায় না, ভয় ভয় আমার নাই। কিন্তু আপনি চোখে মুখে তার ভয় দেখতে পাবেন, চোখগুলা গোল গোল হয়ে থাকবে, ঠিক আছে? এটাই যদি অ্যাকোনাইট হইতো, তাহলে কিন্তু সে আপনাকে ডাইরেক্ট সব খুলে বলতো, ওইভাবে ভয় লাগে না হ্যান ত্যান বলতো না, ডাইরেক্ট অ্যাকোনাইট বলতো, ডাক্তার সাহেব এটাতে আবার আমার অন্য কিছু হয়ে যাবে না, কেউ আবার ক্যান্সারের দিকে চলে গেল কিনা, বা এই নিয়ে আমি মরে যাব কিনা, এরকম ভয় সে প্রকাশ করতো। খুবই ইম্পর্টেন্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা এটা নোট করে রাখেন। স্টামোনিয়াম সবসময় স্ট্রেঞ্জ নিয়ে কথা বলবে, ডেথ বা মৃত্যু তার কিছু আসে যায় না শুরুটা, কিন্তু আলটিমেটলি স্ট্রেঞ্জটা পরে ডেথের দিকে চলে যায়, কিন্তু প্রথম দিকের ইয়েটা থাকে স্ট্রেংথ নেই। হ্যাঁ, আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে স্টামোনিয়ামের জন্য, আমি রুব্রিক্সটা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো মাইন্ড। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, রাডারের শর্টকাট, সেটা হলো আমি এখান থেকে যে এই মাইন্ডে ক্লিক করতেছি, এত ক্লিক করার দরকার নাই, যেহেতু চ্যাপ্টার মাইন্ড, আমরা যদি কিবোর্ডে শুধু এম চাপি, তাহলে দেখেন এম লেখা আসলে, এবার ইন্টার দিলে মাইন্ড চ্যাপ্টারে ঢুকে যাব, এটা একটা শর্টকাট। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে রুব্রিক্সটা, সেটা ডেলুশন, ডেলুশন ঢুকে গেলাম, স্ট্রেঞ্জ, STRANG, স্ট্রেঞ্জ অবজেক্ট সিমস, এই রুব্রিক্সটা দেখেন, ডেলুশন স্ট্রেঞ্জ অবজেক্ট সিমস। আমি রুব্রিক্সটাকে একটু আপনাদের এখানে কপি করে দিই। এখন এই রুব্রিক্সটা কি, এর অর্থটা কি, এই পেশেন্টের নিয়ে বলি। গতকালকেও কিন্তু এরকম ফোলাটা ছিল, গত 4-5 দিন ধরে তার ওই ফোলাটা ছিল, লম্বা টাইপেরই ফোলা ছিল, কিন্তু পেশেন্ট আজকে খেয়াল করে দেখেছে ফোলাটা আলাদা টাইপের মনে হচ্ছে, কিছু না কিছু একটা পরিবর্তন তো হয়েছে, এবং সেটা নেগেটিভ পরিবর্তন হয়েছে। এটাই হলো ডেলুশন অবজেক্ট সিম স্ট্রেঞ্জ। ঠিক আছে, আমাদের আরেকটা রুব্রিক্স আছে, এটাকে যদি কোরিলেট করি তাহলে আরো ভালো বোঝা যাবে, সেটা হলো রুব্রিক্সটা হলো ডেলুশন স্ট্রেঞ্জার, STRANG, stranger friends appears as stranger, delusion
strangers friends appears as strangers, ঠিক আছে? ধরেন যে গালে একটা পিম্পলস ছিল, বা ধরেন শরীরের কোন একটা জায়গায় একটা কেলোয়েড হয়েছে, ধরেন ধরে নিলাম যে একটা হাতে একটা কেলোয়েড বা কিলোয়েড যেটা উচ্চারণ করেন, কেলোয়েড তো বুঝছেন, ওই যে চামড়াগুলা একটু পুরুর মতন হয়ে লম্বা লম্বা হয়ে থাকে, কেলোয়েড হয়েছে। তো ডাক্তার দেখাইছে, ডাক্তাররা বলেছে যে এটা কেলোয়েড, কোনো সমস্যা নাই। মানে আমি এটা কিন্তু বলতেছি যে এই রুব্রিক্সটা বোঝানোর জন্য, ডিলুশন, স্ট্রেঞ্জার্স, ফ্রেন্ডস, অ্যাপিয়ার অ্যাজ স্ট্রেঞ্জার্স, এই রুব্রিক্সটা ভালো করে বুঝতে হবে, এটার ফিলিংসটা আপনাকে বুঝতে হবে ভালো করে, এই কারণে যে এটা স্ট্যামোনিয়ামের জান, এটা দিয়ে স্ট্যামোনিয়ামকে ধরা যায়। হ্যাঁ, এটাতে স্ট্যামোনিয়ামকে ধরা যায়, এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, ব্রেনটাকে একদম কুল রেখে এদিকে কনসেন্ট্রেট করেন। তো রোগীর এই ধরেন কথার কথা আমি উদাহরণ দিয়ে বলতেছি, এই কেলোয়েডটা 3 বছর ধরে ছিল, তা এখন পর্যন্ত তার কোনো সমস্যা হয়নি। তার মানে কি কোনো সমস্যা হয়নি, এটা ফ্রেন্ডলি ছিল, কোনো ব্যথা নাই, যন্ত্রণা নাই, কোনো ডিসচার্জ নাই, এখান থেকে কোনো ডিসকালারেশন নাই, কোনো প্রবলেম নাই, তার মানে এটা ফ্রেন্ডলি। এইটা রুব্রিক্সে বলা আছে কি, প্রথমে বলা আছে প্রথমে বন্ধু ছিল, হ্যাঁ, ফ্রেন্ডস অ্যাফেয়ার মানে প্রথমে বন্ধু ছিল, এটার কোনো সমস্যাই ছিল না, 2 বছর ধরে 3 বছর ধরে এটা চলছে, নর্মাল ছিল, এটা নিয়ে তার কোনো কষ্ট হচ্ছিল না, এটা ফ্রেন্ড ছিল, এটা ফ্রেন্ডলি ছিল, এটা খুব সাধারণ ব্যাপার, এটা আমি জানি, এটা নিয়ে কিছু হয় না। কিন্তু হঠাৎ করে কোন একটা কিছুর পরে বা যেভাবে হোক, ওই কিলোয়েডের মধ্যে একটা তরলের মতন, একটা পানির মতন কিছু একটা বের হচ্ছে, একটা ডিসচার্জ আসছে, আরে মুখটা দেখেন, আরে কি হলো, এটা তো স্ট্রেঞ্জ মনে হচ্ছে, অপরিচিত মনে হচ্ছে, আলাদা কিছু মনে হচ্ছে। এবার স্ট্যামোনিয়ামের কষ্ট শুরু হয়ে যাবে, এবার স্ট্যামোনিয়ামের টেনশন শুরু হয়ে যাবে। তাহলে স্ট্যামোনিয়াম কখন শুরু হলো, যখন এই বন্ধুটা, তার বন্ধু বলতে আমরা কি বুঝি, যেটা হলো আপনার নোন জিনিস, তাই না, আপনার সাথে পরিচিত জিনিস, সেটা যখন স্ট্রেঞ্জ হয়ে গেল, অপরিচিত হয়ে গেল, তখন তার কষ্ট শুরু হয়ে যায়। তাহলে এরা স্টেনয়েড কখন হয়, যখন স্ট্রেঞ্জ কিছু একটা হয়, তখন হয়। একটা টিপস বলে রাখি, এটা আপনাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইয়ে করি, খালি ফিলিংসটাকে একটু মনের মধ্যে রাখেন, দেখবেন যে অনেক কেস সলিউশন করতে পারতেছেন। কিছুদিন আগে আমাদের ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল, তো একটা রুগী আসছে, এসে বলছে যে ডাক্তার সাহেব, ইদানিং আমার খুব মানে খুব না, আমার একটু একটু করে ভয় লাগছে, আমি রাত্রে ঠিক মতো ঘুমাতে পারছি না। কেন কেন, কি হয়েছে, কি নিয়ে চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা কি নিয়ে? না আসলে ডাক্তার সাহেব, আজকাল ওই যে সবার হচ্ছে না একটা জ্বর, ওই যে সবার হচ্ছে না, ঢাকা থেকে আসলো, ওই যে জ্বরটা মশা থেকে ছড়াচ্ছে, এটা নিয়ে চিন্তা হচ্ছে। সিম্পল একটা কথা, ওই যে রোগটা সবার হচ্ছে না, মশাদের ছড়াচ্ছে ডাক্তার সাহেব, ওটা নিয়ে চিন্তা হচ্ছে, রাত্রে ঘুম আসছে না, তাকে আপনি স্ট্যামোনিয়াম দেন। কেন দিবেন ভাই? কারণ ডেঙ্গু রোগের নামটা কে না জানে, এই সময় করোনার সময় করোনার নামটা কে না জানতো, ছোট বাচ্চাও জানতো, আমার ছোট 1.5 বছরের 2 বছরের ভাগ্নি সেও জানতো। কিন্তু এই পার্সন তার ওই অসুখের নামটা মুখে আনতে ভয় পাচ্ছে, মুখে আনতে তার ভয়ের জায়গাটা দেখেন, মুখে আনতেও সে ভয় পাচ্ছে। আবার আরেকটা রোগী বলতেছে, ডাক্তার সাহেব অ্যাকচুয়ালি আমার ঘাড়ের এখানে এই ছোট এরকম লালচে কালো টাইপের ফুসকুড়ির মতন হয়ে একটু ঘায়ের মতন হয়ে গেছে। হ্যাঁ ডাক্তার সাহেব, আবার এটা ওই অসুখ হয়ে গেল না, ওই যেগুলা ছোট থেকে ইয়ে হয়ে যায়, যেটা কোনো চিকিৎসা থাকে না, ডাক্তার সাহেব বড় কিছু হয়ে গেল না তো? এই রোগীও অসুখের নাম আনতে ভয় পাচ্ছে, অসুখের কথা মনে করে সে পেরেশান হচ্ছে, কষ্ট পাচ্ছে, রোগের মুখ
রোগের নাম মুখে আনলেও তার টেনশন বেড়ে যায়, এটাই হলো স্টামোনিয়াম, এটাও হলো স্টামোনিয়াম। সে নিয়ে আনবে না, যেভাবে হোক অ্যাফেক্টেশন করে সেটাকে ইয়ে করা, কিন্তু ভয়ে ভয়ে ভিতরটা তার কুড়ে কুড়ে খাচ্ছে। দেখেন আমরা আরেকটু রেপার্টরিতে যাই, আমাদের একটা রুব্রিক্স আছে, আমরা ইগোটিজমের মধ্যে গেলাম। ইগোটিজমের মধ্যে দেখেন আমরা অ্যাকোনাইট আর স্টামোনিয়াম নিয়েছিলাম। ইগোটিজমের মধ্যে দেখেন আমরা ইগোটিজমের মধ্যে কিন্তু অ্যাকোনাইটকে পাচ্ছি না। উপরের অংশ খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অ্যাকোনাইটকে পেলাম না, আমরা স্টামোনিয়ামকে পাচ্ছি। দেখেন 55টা মেডিসিন আছে, তার মধ্যে আমরা অ্যাকোনাইটকে পাচ্ছি না, স্টামোনিয়ামকে পাচ্ছি। কেন? আমরা কেন এখানে স্টামোনিয়ামকে পাচ্ছি, অ্যাকোনাইট কেন এখানে নাই? দেখেন আমরা ইগোটিজমের সংজ্ঞা অনুযায়ী আমরা যখন ইগোটিজম নিয়ে ক্লাস করেছি তখন আমরা কি বলেছিলাম? ইগোটিজম হচ্ছে বারবার আমি আমি আমি, আমার 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 আমার, এই কথাগুলোই বলতে থাকে রুগী বারবার, আমি এই করেছি, আমার এই করেছি। এগুলো ছিল ভাষ্য থেকে ইগোটিজম নেওয়া। আর আপনারা স্টামোনিয়ামের ইগোটিজম পাবেন তার চোখে মুখে। তার আপনার সাথে কি মনে হয় ডাক্তার সাহেব, এই ইসিজি ফিসিজি করার দরকার আছে? দু একটা দিন ওয়েট করি নাকি বলেন? হ্যাঁ, দুটো দিন দেখি। আপনার কি মনে হয় ইসিজি করতে হবে? আপনি কি মনে করেন ইসিজি করতে হবে? আমার তো দেখি না, নাকি বলেন দুটো দিন দেখি। এই যে কথা বলার স্টাইল, স্ট্যামোনিয়াম তার এই স্টাইলে আপনাকে ইগো দেখাবে, তার অ্যাটিটিউডে আপনাকে ইগো দেখাবে। ইগোটিজমটা আমরা সেখান থেকে নিতে পারি, বারবার সে এরকম করবে। তো এইটুক ভাবনার মধ্যে থেকে দুদিন পরেই একটু ওয়েট করি নাকি বলেন, ইসিজিটা করি দুদিন পরে করি। অ্যাংজাইটি ডার্ক, আমাদের রুব্রিক্স আছে কি অ্যাংজাইটি ডার্ক, অ্যাংজাইটি ডার্ক। আমরা অ্যাংজাইটি ডার্কিনের মধ্যেও কিন্তু এখন একটু পাচ্ছি না। আবার কি লাইট ডিজায়ার, লাইটের মধ্যে অবশ্য দুটাই আছে, লাইট লাইট ডিজায়ার, আরেকটা হচ্ছে অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন, ঠিক আছে? অ্যাফেক্টেশনের মধ্যে আমরা অ্যাকোনাইটকে পাচ্ছি না। আমরা যদি এটার অ্যানালাইসিসটা দেখি, এই তিনে ক্লিক করলে আমরা অ্যানালাইসিসের উইন্ডোজ পেয়ে যাব। স্টামোনিয়াম পরের গুলো থাক, আমার দরকার নেই, কারণ আরো কিছু নিতে হবে ওই ইয়েতে। দেখেন আমরা তিনটা জিনিস কিন্তু স্টামোনিয়ামের মধ্যে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাকোনাইট, লাইট ডিজায়ার, অ্যাফেক্টেশন। ঠিক আছে, এইভাবে আমরা রেপার্টরি নিয়ে খেলতে খেলতেও কিন্তু আমরা মেডিসিনকে শিখতে পারি, মেডিসিনের অনেক অনেক শেড আমরা জানতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি।